আপনারা দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। এখন দেখবেন বাংলা সংবাদ সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স, মেগা হোমস রিয়েলিটি, রূপসীবাংলা.us, খামারবাড়ি, অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি CM শফিক। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। ভোটের ফল পাল্টাতে টেলিফোনে জর্জিয়ার কর্মকর্তাকে চাপ দিয়ে খারাপ পরিণতির হুমকি ট্রাম্পের, তোলপাড় রাজনীতি। ক্ষমতা দখলে ট্রাম্পের অপচেষ্টার বিরুদ্ধে সাবেক 10 প্রতিরক্ষা মন্ত্রীর হুঁশিয়ারি, সামরিক বাহিনীকে ব্যবহার করলে পরিণাম হবে ভয়াবহ। যুক্তরাষ্ট্রে চলতি মাসেই করোনায় লক্ষাধিক প্রাণহানির শঙ্কা, টিকা নিচ্ছেন না বেশিরভাগ মানুষ, নিউ ইয়র্কে টিকা কার্যক্রমে ধীরগতি। করোনা ভ্যাকসিন রফতানি নিষিদ্ধ করল ভারত, বিপাকে বাংলাদেশ, দফায় দফায় বৈঠক, ভ্যাকসিন প্রাপ্তি বিলম্বিত হওয়ার শঙ্কা। এবং ইসলাম ধর্ম সংস্কার করে চীনা ইসলাম প্রতিষ্ঠার পরিকল্পনা শি জিনপিং সরকারের, ধর্মীয় বিশ্বাস নিয়ন্ত্রণে তৈরি নতুন আইন। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। হোয়াইট হাউসে তার মেয়াদ আর মাত্র 2 সপ্তাহ। তার আগে বিতর্ক পিছু ছাড়ছে না বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এবার ভোটের হিসেব পাল্টে দেওয়ার জন্য সরকারি কর্মকর্তাকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তবে সেই কর্মকর্তা ট্রাম্পের হুমকিকে পাত্তাই দেননি। গণমাধ্যমে এই হুমকির অডিও ফাঁস হতেই শুরু হয়েছে তোলপাড়। শেষ মুহূর্তে দাবি উঠেছে ট্রাম্পের অপসারণেরও। বিস্তারিত দেখুন রিপোর্টে। নির্বাচনের ফল পাল্টাতে এমন কোনো নোংরা কাজ নেই যা করছেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি জর্জিয়ায় প্রধান নির্বাচনী কর্মকর্তাকে ফোন করে ওই স্টেটের ফল পাল্টাতে চাপ দিয়েছেন। এমন একটি ফোনালাপ ফাঁস হওয়ায় যুক্তরাষ্ট্র জুড়ে তোলপাড় শুরু হয়েছে। ওই নির্বাচনী কর্মকর্তাকে ট্রাম্প পুনর্গণনা করে তার পক্ষে ভোটের ফল দেখানোর আবদার করেন, না করলে খারাপ পরিণতির হুমকিও দেন। You should want to have an accurate election, and you're a Republican. We believe that we do have an accurate election. No, I know you don't. জর্জিয়ায় ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন 11,779 ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন। শনিবার জর্জিয়ার সেক্রেটারি অফ স্টেট ব্র্যাড রাফেনসপার্জারকে ফোন করেন ট্রাম্প। সেখানে ট্রাম্প ওই কর্মকর্তাকে যে কোনোভাবে ভোটের ফল তার পক্ষে দেখানোর আবদার করেন। তবে ব্র্যাড ট্রাম্পের এই অনুরোধে সাড়া দেননি। তাদের দীর্ঘ ফোনালাপের অডিও দ্য ওয়াশিংটন পোস্ট প্রথম প্রকাশ করলে যুক্তরাষ্ট্র জুড়ে তোলপাড় শুরু হয়। And there's nothing wrong with saying that, that you've recalculated. Well, Mr. President, the challenge that you have is the data you have is wrong. ফোনালাপের এক পর্যায়ে ওই নির্বাচনী কর্মকর্তাকে এক ধরনের ব্ল্যাকমেল করার চেষ্টা করেন ট্রাম্প। তিনি হুমকিও দেন ওই কর্মকর্তাকে। রিপাবলিকান পার্টির লোকজন ব্র্যাড রাফেনসপার্জারের উপর অসন্তুষ্ট বলে তাকে ভয়ও দেখান। ট্রাম্পকে বলতে শোনা যায়, জর্জিয়ার মানুষ অত্যন্ত ক্ষুব্ধ, ক্ষোভে ফেটে পড়ছে গোটা দেশ। আপনি পরিস্থিতি সামাল দিতে পারেন, আমার শুধুমাত্র 11,780 ভোটের প্রয়োজন। এবার বলুন ব্র্যাড, আপনি কি করবেন? যদি না করেন, এর কড়া মূল্য চোকাতে হতে পারে। I just want to find 11,780 votes. ট্রাম্পের কথার পরিপ্রেক্ষিতে ব্র্যাড রাফেনসপার্জারকে বলতে শোনা যায়, ট্রাম্প ভুল তথ্যের উপর ভিত্তি করে কথা বলছেন। রাজ্যের ভোট ঠিকই একাধিকবার গণনা করা হয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্পের কথায় নতুন ভোট খুঁজে পাওয়ার কাজ যে তিনি করবেন না, এমন কথা বিনয়ের সঙ্গে বলেন ব্র্যাড রাফেনসপার্জার। অডিও রেকর্ডিংটি সামনে আসার আগে ট্রাম্প ও ব্র্যাডের এই গোপন কথোপকথনের খবর সংবাদ মাধ্যমে প্রকাশ পেলে ব্র্যাডের সঙ্গে ফোনে কথা বলার বিষয়টি মেনে নিয়েছেন ট্রাম্প। তিনি জানান, ব্যালট দুর্নীতি নিয়ে তার প্রশ্নের সঠিক জবাব দিতে পারেননি ব্র্যাড। অডিও রেকর্ডিংটি সামনে আসার পর হোয়াইট হাউস থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি।
এদিকে মঙ্গলবার জর্জিয়ায় রান অফ নির্বাচন হয়েছে। 2 রাউন্ডে সেখানে একজন বিজয়ীকে বেছে নেওয়া হবে। তাতেই যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা ঠিক হয়ে যাবে। তার আগে ট্রাম্প ও ব্র্যাডের এই অডিও রেকর্ডিং নিয়ে উত্তাল রাজনীতি। ট্রাম্প গণতন্ত্রের অবমাননা করেছেন বলে অভিযোগ করছেন ডেমোক্র্যাটরা। A lot of people aren't going out to vote. মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। They hate what you did to the president. নির্বাচনে জালিয়াতির মিথ্যা দাবি প্রমাণে সামরিক বাহিনীকে ব্যবহার করলে তার পরিণাম ভয়াবহ হবে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক 10 প্রতিরক্ষামন্ত্রী। দুই দলের এই সাবেক প্রতিরক্ষামন্ত্রীরা ট্রাম্পের এই পদক্ষেপকে বেআইনি উল্লেখ করে বলেন, এর ফলে যুক্তরাষ্ট্র অসাংবিধানিক ভূখণ্ডে পরিণত হবে। বিস্তারিত রিপোর্টে। ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় দলের 10 সদস্যের স্বাক্ষরিত নিবন্ধটি ওয়াশিংটন পোস্টে প্রকাশিত হয়েছে। আগামী 20 জানুয়ারি ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে ট্রাম্পের সাংবিধানিক দায়িত্ব নিয়ে নিবন্ধে প্রশ্ন তুলেছেন তারা। ট্রাম্পের নাম উল্লেখ না করে তারা বলেন, ফল নিয়ে প্রশ্ন তোলার সময় শেষ। সংবিধান অনুযায়ী নিয়মমাফিকভাবে ইলেকটোরাল কলেজের ভোট গণনার সময় এসেছে। নির্বাচনের ফলাফল পরিবর্তনে কোনো সামরিক সম্পৃক্ততার বিষয়ে সতর্ক করে দিয়ে তারা বলেছেন, নির্বাচনের বিতর্ক নিষ্পত্তিতে সামরিক বাহিনীর ব্যবহার আমাদের ভয়াবহ বেআইনি এবং অসাংবিধানিক ভূখণ্ডের দিকে নিয়ে যাবে। তারা আরও বলেন, আমাদের প্রজাতন্ত্রের মারাত্মক পরিণতি ডেকে আনার দায়ে সামরিক ও বেসামরিক কর্মকর্তারা যারা এই পদক্ষেপ নেবেন তাদের জবাবদিহি করতে হবে। এটি ফৌজদারি অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত হবে। অভিষেকের দিনে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের হাতে প্রতিরক্ষা বিভাগের দায়িত্ব তুলে দেওয়ার বাধা তৈরি ব্যাপারেও সাবেক প্রতিরক্ষা মন্ত্রীরা সতর্ক করে দেন। দায়িত্ব হস্তান্তরে ট্রাম্প নিয়োজিত পেন্টাগনের কর্মকর্তারা বাধা তৈরি করছে বলে অভিযোগ করেছিলেন বাইডেন। তারা বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নীতির ব্যাপারে আন্তর্জাতিক অনিশ্চয়তার মধ্যে ক্ষমতা হস্তান্তর প্রায়ই হয়ে থাকে। এটি এমন এক সময়ের ভিতর হতে পারে যখন প্রতিপক্ষ পরিস্থিতির সুযোগ কাজে লাগাতে চায়। নিবন্ধে স্বাক্ষর করেছেন ডিক চেনি, উইলিয়াম পেরি, ডোনাল্ড রামসফেল্ড, উইলিয়াম কোহেন, রবার্ট গেটস, লিওন পেনেট্রা, চাক হ্যাগেল, অ্যাশ কার্টার, জেমস ম্যাটিস ও মার্ক এসপার। এর মধ্যে জেমস ম্যাটিস ছিলেন ট্রাম্পের প্রথম প্রতিরক্ষামন্ত্রী। তিনি 2018-তে পদত্যাগ করেছেন। ম্যাটিসের পদে দায়িত্ব গ্রহণ করেন মার্ক এসপার। নভেম্বরের নির্বাচনের কয়েকদিন পরেই এসপারকে বরখাস্ত করা হয়। আবুজার আল গিফারি, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। যে কোনো মূল্যে আরও 4 বছর গদি আঁকড়ে রাখতে নোংরা রাজনৈতিক খেলায় শেষ কামড় বসিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তার এই খেলায় পাতা জালে ধরা দিয়েছেন উল্লেখযোগ্য সংখ্যক কট্টর রিপাবলিকান। ওই দলটি নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তদন্তে কমিশন গঠন না করা পর্যন্ত জো বাইডেনের বিজয়কে সার্টিফাই করবে না। এ কারণে 6 জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশনে বাইডেনের জয়ের সত্যায়ন নিয়ে তৈরি হয়েছে নতুন শঙ্কা। বিস্তারিত দেখুন রিপোর্টে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জোট বেঁধে বেশ কয়েকজন রিপাবলিকান নেতা এমন অবস্থান নিয়েছেন যা আমেরিকান গণতন্ত্রের ভিতকেই আঘাত করছে। নির্বাচনে জো বাইডেনের জয়কে অস্বীকার করে কোটি ভোটারের মতকে উপেক্ষা করে তারা নিজেদের অশুভ রাজনৈতিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে চাইছেন। আর এর মধ্য দিয়ে পুরো যুক্তরাষ্ট্রকেই এক বড় সংকটের দিকে ঠেলে দিচ্ছেন তারা। ইলেকটোরাল ভোট প্রত্যয়নের লক্ষ্যে 6 জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশনের ফলকে চ্যালেঞ্জ জানানোর কথা আগেই ঘোষণা করেছিলেন কয়েকজন রিপাবলিকান আইন প্রণেতা। এখন এই দলে আরও অন্তত 1 ডজন রিপাবলিকান সিনেটর যোগ দিয়েছেন। তারা জানিয়েছেন 6 জানুয়ারির যৌথ অধিবেশনে তারা ট্রাম্পের পক্ষে দাঁড়াবেন এবং জো বাইডেনের জয়কে প্রশ্নবিদ্ধ করবেন। সাধারণত কংগ্রেসের যৌথ সভায় ইলেকটোরাল ভোট প্রত্যয়নকে আমেরিকান গণতান্ত্রিক ব্যবস্থার একটি আনুষ্ঠানিকতা হিসেবে দেখা হয়, কিন্তু এবারের দৃশ্যপট আলাদা। কারণ ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে আরেক মেয়াদে থাকতে তিনি সম্ভাব্য সবকিছুই করছেন। তার চিফ অব স্টাফ মার্ক মিডোস এক টুইটার পোস্টের মাধ্যমে ট্রাম্পকে বিজয়ী করতে রিপাবলিকান আইন প্রণেতাদের এই ঘুরে দাঁড়ানোয় অভিনন্দন জানিয়েছেন। রিপাবলিকান নেতা টেড ক্রুজের নেতৃত্বাধীন দলটি ভোট কারচুপির অভিযোগ করলেও এর কোনো প্রমাণ দিতে পারেনি। তবে তাদের চেষ্টা নির্বাচনী ফলের অডিট অন্তত 10 দিন পিছিয়ে দেওয়া। অবশ্য বাইডেনকে আটকে দিতে তারা সফল হবেন না, কারণ 6 জানুয়ারি কংগ্রেসের অধিবেশনে বেশিরভাগ সিনেটর বাইডেনকে সমর্থন করে তার বিজয়কে সত্যায়িত করবেন বলে আশা করা হচ্ছে। এ পর্যন্ত আইন আদালতে ট্রাম্প শিবির অনেক দৌড়াদৌড়ি করলেও ফল উল্টে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে পারেনি।
সর্বশেষ অনিয়মের অভিযোগে বাইডেনের পক্ষে নির্বাচনের ফল সত্যায়ন না করার জন্য ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে ক্ষমতা দেওয়ার একটি আবেদনও খারিজ করে দেন ফেডারেল বিচারক জেরেমি কেরনোডল। এই বিচারক খোদ ট্রাম্পের হাতে নিয়োগপ্রাপ্ত। এবারের নির্বাচনে বাইডেন ৩০৬টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ট্রাম্প পেয়েছেন ২৩২টি ভোট। নির্বাচিত হতে হলে কমপক্ষে ২৭০টি ইলেকটোরাল ভোট পেতে হয়। ইলেকটোরা এরই মধ্যে বিজয়ীর পক্ষে সমর্থন জানালেও ৬ জানুয়ারি এই ভোটের ফলকে অনুমোদন করতে হবে কংগ্রেসকে। না হলে ঝুলে যাবে প্রেসিডেন্ট বিজয়ের ভাগ্য। কংগ্রেস অনুমোদন করলে ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট শপথ নেবেন, কিন্তু ট্রাম্প শেষ মুহূর্ত পর্যন্ত তাদের আটকে নিজে আবার ক্ষমতা দখলের চেষ্টা চালিয়ে যাবেন। রকিবুল ইসলাম মুকুল, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন ন্যান্সি পেলোসি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদায় নেওয়ার প্রাক্কালে নতুন কংগ্রেসে খুব অল্প ভোটের ব্যবধানে রবিবার স্পিকার নির্বাচিত হন তিনি। পেলোসির নিজের দল ডেমোক্রেটিক পার্টির ৫ সদস্য তাকে সমর্থন দেননি। এদের মধ্যে ২ জন ভোট দিয়েছেন ২ আইন প্রণেতাকে, যারা এখন পদে নেই। বাকি ৩ জন শুধু উপস্থিত ক্যাটাগরিতে ভোট দিয়েছেন। এর ফলে ২১৬-২০৯ ভোটের ব্যবধানে জয় পান পেলোসি। ৮০ বছর বয়সী ন্যান্সি পেলোসি যুক্তরাষ্ট্রের ইতিহাসে একমাত্র নারী স্পিকার। এছাড়া তিনি হাউস ডেমোক্র্যাটসদের নেতৃত্ব দিয়েছেন ১৭ বছর ধরে। সাধারণত হাউস অব রিপ্রেজেন্টেটিভে ৪৩৫ জন সদস্য থাকেন, তবে রবিবার ৪২৭টি ভোট প্রদান করা হয়েছে। কয়েকজন নবনির্বাচিত কংগ্রেসম্যান করোনা ভাইরাসের কারণে কোয়ারেন্টাইনে থাকার ফলে তারা হাজির হতে পারেননি। এবার অন্যান্য প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি গির্জায় বন্দুকের গুলিতে এক যাজক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 2 ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। মাইত্রেজ দেউন্টি ওয়ালান নামের এই হামলাকারী গত শনিবার সন্ধ্যায় পুলিশ হেফাজতে থেকে পালিয়ে টেক্সাসের স্টারভিল চার্চে লুকিয়েছিল। রবিবার সকালে তাকে লুকিয়ে থাকতে দেখেন সেখানকার এক যাজক। এ সময় ওই হামলাকারী সেখান থেকে চলে যায়, তবে এর কিছুক্ষণ পরই সে আবারও গির্জায় ফিরে আসে। পরে যাজকের কাছ থেকে বন্দুক কেড়ে নিয়ে তাকে গুলি করেন। এ ঘটনায় ওই যাজক নিহত হন এবং আরও 2 জন গুরুতর আহত হন। এরপর হামলাকারী যাজকের গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, তবে পুলিশ ওই হামলাকারীকে হ্যারিসন কাউন্টি থেকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও বাহামার মধ্যবর্তী সেই রহস্যময় বারমুডা ট্রায়াঙ্গেল এলাকায় এবার ২০ জন যাত্রী নিয়ে মাকো কুদ্দি নামের একটি কেবিন জাহাজ নিখোঁজ হয়েছে। 3 দিনের অনুসন্ধান শেষে শনিবার যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড অনুসন্ধান স্থগিত করার ঘোষণা দিয়েছে। কোস্ট গার্ড জানায় জাহাজটি সর্বশেষ সোমবার বিমিনি দ্বীপ ত্যাগ করে প্রায় ৮০ মাইল দূরে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় ফ্লোরিডার লেক ওয়ার্থে পৌঁছানোর কথা ছিল। তবে মঙ্গলবার এক বিবৃতিতে কোস্টগার্ড জানায় জাহাজটি বন্দরে ফিরে আসেনি। পরের 3 দিন প্রায় ৮৪ ঘন্টা উভয় দেশের যৌথ টিম সমুদ্রের ১৭,০০০ বর্গমাইল এলাকায় আকাশপথে এবং সমুদ্রে অনুসন্ধান চালায়। তবে জাহাজটির অনুসন্ধান না পাওয়ায় শুক্রবার তারা অনুসন্ধান কার্যক্রম স্থগিত করে। এবার করোনা ভাইরাস আপডেট। যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রণহীন করোনায় চলতি জানুয়ারি মাসে ১,১৫,০০০-এরও বেশি মানুষের মৃত্যু হতে পারে। এই ভয়াবহ তথ্য জানিয়েছে ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশন। এদিকে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ে পরিস্থিতি ভয়াবহ হলেও মানুষের আগ্রহ নেই টিকা নেওয়ার ক্ষেত্রেও। বিস্তারিত দেখুন রিপোর্টে। করোনাভাইরাস মহামারীর শুরুর মাত্র কয়েক মাসের মধ্যেই সর্বোচ্চ সংক্রমিত এবং সবচেয়ে বেশি প্রাণহানির শিকার দেশ হিসেবে নাম উঠে আসে যুক্তরাষ্ট্রের। এখনও যুক্তরাষ্ট্রের ধারে কাছেও নেই বিশ্বের আর কোনো দেশ। বরং নতুন বছরের প্রথম মাসে আরও ১,১৫,০০০ মানুষ করোনায় মারা যেতে পারেন বলে আশঙ্কা জানিয়েছে ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশন। ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩.৫ লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে গত ডিসেম্বরে মারা গেছেন ৭৭,৫০০ জন। আক্রান্তের সংখ্যাও ২ কোটি ছাড়িয়ে গেছে। আশঙ্কা করা হচ্ছে বড়দিনের পরে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর নতুন ঢেউ শুরু হয়েছে। আর এর আঘাতে চলতি মাসে অন্তত ১,১৫,০০০ মানুষ মৃত্যুবরণ করতে পারে। যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের এমন প্রবণতা অব্যাহত থাকলে আগামী ৩১ জানুয়ারির মধ্যে মৃত্যু সংখ্যা ৪,৫৬,০০০ ছাড়িয়ে যাবে।
এদিকে করোনার ভয়াবহ সংক্রমণ ঠেকাতে ইতোমধ্যেই ফাইজার বায়োএনটেক এবং মডার্নার তৈরি দুটি ভ্যাকসিন জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার পর্যন্ত মাত্র 30,49,000 জনকে দেওয়া হয়েছে এসব ভ্যাকসিন। টিকার অনুমোদন দেওয়ার পর স্বাস্থ্যকর্মী ও সম্মুখ সারির কর্মীদের প্রথম ধাপে টিকা গ্রহণের অগ্রাধিকার দেওয়া হয়েছে, কিন্তু তাদের বেশিরভাগই টিকা নিতে দ্বিধা ও অপারগতা প্রকাশ করছেন। প্রায় 60% স্বাস্থ্যকর্মী প্রথম ধাপে টিকা নেবেন না বলে সরাসরি না করেছেন। ক্যালিফোর্নিয়ার রিভারসাইড কাউন্টিতে প্রায় 50% সম্মুখ সারির কর্মী টিকা না নেওয়ায় দুশ্চিন্তায় পড়েছে কর্তৃপক্ষ। অব্যবহৃত টিকা কিভাবে সংরক্ষণ করা হবে তা নিয়ে হিমশিম খাচ্ছে তারা। নিউ ইয়র্ক অগ্নি নির্বাপন বিভাগের প্রায় 55% কর্মী টিকা নিতে ইচ্ছুক নয় বলে সম্প্রতি প্রকাশিত এক জরিপে উঠে এসেছে। প্রায় 1,40,00,000 নাগরিকের জন্য টিকা সরবরাহ করা হলেও প্রথম ধাপে মাত্র 30 লাখ এই টিকা নিয়েছেন। এদিকে নিউ ইয়র্কে করোনার টিকা বিতরণ ও এর প্রয়োগের গতি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। এ নিয়ে প্রতিবেদন প্রকাশের একদিন পর টিকাদান কর্মসূচিতে অব্যবস্থাপনা নিয়ে সমালোচনা শুরু হয়। অবশ্য টিকাদান কর্মসূচির গতি নিয়ে তীব্র সমালোচনার মুখে এ সম্পর্কিত নতুন তথ্য প্রকাশ করে নিউ ইয়র্ক স্টেটের গভর্নর কার্যালয়। এতে দেখা যায় নিউ ইয়র্ক টিকাদানের গতি ফ্লোরিডার চেয়ে বেশি। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে থাকছে। করোনা ভ্যাকসিন রফতানি নিষিদ্ধ করল ভারত, বিপাকে বাংলাদেশ, দফায় দফায় বৈঠক, ভ্যাকসিন প্রাপ্তি বিলম্বিত হওয়ার শঙ্কা। আমেরিকায় সকল বাংলাদেশি ব্যবসায়ী ভোক্তা সমাজের প্রতি নিবেদন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য সামগ্রী রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের একমাত্র বৈধ আমদানিকারক এবং সরবরাহকারী নিউ হক অ্যান্ড সন্স। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রেই আমরা একমাত্র পরিবেশক। বাংলাদেশি কিছু অসাধু ব্যবসায়ী খুচরা বাজার থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করছে, তাই যুক্তরাষ্ট্রের সকল ব্যবসায়ী ভোক্তাদের অনুরোধ করা যাচ্ছে পণ্য ক্রয়ের পূর্বে নিউ হক অ্যান্ড সন্স কোডিং করা দেখে কিনুন। ফ্রেশ মাংস ও দেশি মাছ কেনার কথা ভাবছেন? আমরা শুধুই হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছ বিক্রি করি। জ্যাকসন হাইটসে আমরা নতুন, কিন্তু অন্যান্যদের সাথে আমাদের হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছের তুলনা করলেই বুঝতে পারবেন তাদের সাথে আমাদের পার্থক্য। আমরা নিশ্চিত আপনি একবার আমাদের মাছ মাংসের স্বাদ পেলে আর অন্য কোথাও যাবেন না। শুধু একবার আমাদের মাছ মাংস পরখ করে দেখুন। আপনাদের সুবিধার্থে আমরা এখন জ্যাকসন হাইটসের আপনা বাজারের ভেতরে। মামাজ হালাল মিট অ্যান্ড ফিশ, 7220 37th এভিনিউ, জ্যাকসন Heights, New York 11372. Phone 718-685-2855. আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এবার বাংলাদেশ প্রসঙ্গ। ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউটকে আগামী কয়েক মাসের জন্য করোনা ভাইরাস ভ্যাকসিনের রফতানি বন্ধের নির্দেশ দিয়েছে মোদী সরকার। এই নিষেধাজ্ঞার ফলে বিপাকে পড়েছে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশ। ফলে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজের জন্য বাংলাদেশকে ভারতের সিদ্ধান্তের দিকে অনির্দিষ্টকাল তাকিয়ে থাকতে হবে। বিস্তারিত দেখুন রিপোর্টে। গত শুক্রবার অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা কোভিড-19 ভ্যাকসিন জরুরি প্রয়োগের অনুমোদন দিয়েছিল ভারত। ভারতে অক্সফোর্ডের ভ্যাকসিন অনুমোদন পাওয়ার পর বাংলাদেশও এই ব্যাপারে আশা দেখা দিয়েছিল। চলতি জানুয়ারিতেই সিরাম ইনস্টিটিউট থেকে বেসরকারি প্রতিষ্ঠান বেক্সিমকোর মাধ্যমে ভ্যাকসিন পাওয়ার কথা জানিয়েছিল বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। কিন্তু হঠাৎ ভারতের কেন্দ্রীয় সরকার কয়েক মাসের জন্য ভ্যাকসিন রপ্তানি নিষিদ্ধ করায় বাংলাদেশের ভ্যাকসিন প্রাপ্তি অনিশ্চয়তায় পড়েছে। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ভারতের সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়াল্লা বলেন, রবিবার ভারতীয় নীতি নির্ধারণী কর্তৃপক্ষ ভ্যাকসিনের জরুরি অনুমোদন দিয়েছে, কিন্তু শর্ত হল ঝুঁকিতে থাকা ভারতীয় জনগণের জন্য ডোজ নিশ্চিত করতে হবে। এজন্য রপ্তানি করতে পারবে না সিরাম ইনস্টিটিউট। এই সিদ্ধান্তের অন্যতম কারণ অবৈধ মজুদ ঠেকানো উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা এই মুহূর্তে শুধুমাত্র ভারতীয় সরকারের কাছে ভ্যাকসিন হস্তান্তর করতে পারব। পুনাওয়াল্লা জানান, সিরাম এই মুহূর্তে বেসরকারি বাজারেও এই ভ্যাকসিন বিক্রি করতে পারবে না। Regards to your export, of course, as soon as the export permission comes and the WHO pre-qualification comes. গত 5 নভেম্বর অক্সফোর্ড উৎপাদিত কোভিডশিল্ড ভ্যাকসিনের 3 কোটি ডোজ পেতে সিরাম ইনস্টিটিউটের সঙ্গে সরকারের মধ্যস্থতায় চুক্তি করেছিল সালমান এফ রহমানের প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এই উদ্যোগের আওতায় প্রথম ধাপের 6 মাসের প্রতি মাসে বেক্সিমকোকে 50 লাখ করে ভ্যাকসিন দেওয়ার কথা ছিল সিরামের। বেক্সিমকো
আরামকো আবার সেগুলো সরকারের কাছে বিক্রি করত। তবে ভারতের এই হঠাৎ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত প্রাণঘাতী এই ভাইরাসের ভ্যাকসিন পাওয়াকে বিলম্বিত করবে। এদিকে ভারতের হঠাৎ সিদ্ধান্তের পর তোলপাড় শুরু হয় বাংলাদেশের সরকারি মহলে। নীতি নির্ধারকরা ছাড়াও কয়েক দফা বৈঠকে বসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, ভারত সরকার নিষেধাজ্ঞার সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে না দেয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। কারণ এই কয়েক মাস কত দিনে শেষ হবে তা বলা হয়নি। এই কারণে বাংলাদেশ বিকল্প চিন্তাও করছে বলে জানিয়েছেন তারা। ওনারা কেউ নেগেটিভলি বলেনি, তারা আমাদেরকে বলেছে যে না, আপনারা আশাহত হয়েন না, আশাবাদী। বাংলাদেশের চুক্তি অনুযায়ী আপনারা আপনাদেরটা পাবেন, এতটুকু আমরা আমাদেরকে আশ্বস্ত করেছে। আমাদের বিষয়টা হচ্ছে G2G, আর যেটার উপরে নিষেধাজ্ঞা কালকে দিয়েছে ভারত সরকার, এর জন্য তাদের ইন্টারনাল কমার্শিয়াল অ্যাক্টিভিটিস হবে না, এইটা বলেছে। আবুজার আল গিফারি, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। WHO-র কাছে আবেদন করলে 3 সপ্তাহের মধ্যে পাবে। এদিকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভাইরাসের টিকা কয়েক মাসের জন্য রফতানিতে ভারত যে নিষেধাজ্ঞা দিয়েছে তা বাংলাদেশের জন্য নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নান। সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ভারত থেকে যথাসময়ে করোনা ভাইরাসের টিকা আসবে। এর মধ্যেই যতটুকু কথা হয়েছে তাতে আশা করছি সমস্যার সমাধান হবে। স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান বলেন, ভারতের টিকা রফতানির ওপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার প্রভাব বাংলাদেশের সঙ্গে হওয়া চুক্তির ওপর পড়বে না। সচিব বলেন, হতাশ হওয়ার কিছুই নেই, দুশ্চিন্তারও কিছু নেই। তাছাড়া সিরামের টিকার অনুমোদন দিয়েছে ভারতের সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেতে আরও 3 সপ্তাহের মতো সময় লাগবে। তাই বাংলাদেশে টিকা আসার যে সময় নির্ধারণ করা হয়েছে সেই সময়েই টিকা আসবে। করোনা ভাইরাসের ভ্যাকসিন রপ্তানিতে ভারত সরকার নিষেধাজ্ঞা দেওয়ার খবরে উদ্বেগ তৈরি হয়েছে পুরো বাংলাদেশে। তারা সত্যি এ ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে কিনা, দিলে বাংলাদেশে ভ্যাকসিন আসবে কবে, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে। এমন পরিস্থিতিতে এশিয়া অঞ্চলে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের উৎপাদনকারী সিরাম ইনস্টিটিউট যে বক্তব্য দিয়েছে তাতেও নিশ্চিত নয় বাংলাদেশে করোনার ভ্যাকসিনের ভবিষ্যৎ। সোমবার ভারতীয় প্রতিষ্ঠান গণমাধ্যমকে জানিয়েছে, তাদের ওপর ভ্যাকসিন রফতানিতে কোনো নিষেধাজ্ঞা নেই, তবে তা রফতানির অনুমতিও নেই তাদের কাছে। এই কর্মকর্তার কথায় সিরাম ইনস্টিটিউট বিদেশে ভ্যাকসিন রফতানির অনুমতি পাওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে, যা পেতে কয়েক মাস লেগে যেতে পারে। তাছাড়া করোনার ভ্যাকসিন রফতানি শুরুর আগেই ভারত সরকারকে 10 কোটি ডোজ সরবরাহ করার কথা সংস্থাটির। অর্থাৎ এই মুহূর্তে কোনো নিষেধাজ্ঞা না থাকলেও তারা ভ্যাকসিন রফতানি করতে পারবে না। এবার আন্তর্জাতিক সংবাদ। চীনা ধনকুবের এবং আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি নিজের উদ্ভাবিত ট্যালেন্ট শোতেও তার উপস্থিতি নেই। চীনের আর্থিক খাত নিয়ামক সংস্থার সমালোচনা করার পর কয়েক সপ্তাহ ধরে তাকে জনসম্মুখে দেখা যাচ্ছে না। সমালোচনা করায় চীন সরকার বেশ কিছুদিন ধরেই তার উপর নানামুখী চাপ দিচ্ছে। বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে না জ্যাক মাকে। ফলে তিনি আদৌ মুক্ত কিনা নাকি গৃহবন্দী তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। এককালে চীনের সবচেয়ে সফল এই উদ্যোক্তা ছিলেন রাজনীতিবিদদের প্রিয় ভাজন, কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি সেই সুনজর হারিয়েছেন বলে স্পষ্ট দেখা যাচ্ছে। বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা নিয়ে সমালোচনা করার পর থেকেই একের পর এক আক্রমণের মুখে পড়েছে আলিবাবা ও জ্যাক মার আরেক প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপ। এরই মধ্যে অ্যান্ট গ্রুপের $37 বিলিয়ন আইপিও স্থগিত করেছে সাংহাই স্টক এক্সচেঞ্জ। তারপর থেকেই জ্যাক মাকে আর জনসম্মুখে দেখা যায়নি। দর্শক, নিচ্ছে আবারও ছোট্ট একটি বিরতি, ফিরে এসে থাকছে। ইসলাম ধর্ম সংস্কার করে চীনা ইসলাম প্রতিষ্ঠার পরিকল্পনা শি জিনপিং সরকারের। ধর্মীয় বিশ্বাস নিয়ন্ত্রণে তৈরি নতুন আইন। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th এভিনিউ, এস্টোরিয়া, নিউ ইয়র্ক 11106।
টেলিফোন 9175354131, ইমেল moinul4@gmail.com। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদার প্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন এমডি জিয়াউর রহমান চৌধুরী লিটু, 16709 হিলসাইড অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নাম্বার 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। চীনের ক্ষমতাসীন দ্য কমিউনিস্ট পার্টি অব চায়না দেশটিতে বসবাসরত বিদেশি নাগরিকদের ধর্মীয় বিশ্বাস ও কার্যক্রম নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়ন করতে যাচ্ছে। এই আইনের মাধ্যমে স্থানীয় ও বিদেশি নাগরিকদের ধর্মীয় বিশ্বাস নিয়ন্ত্রণ করতে পারবে দেশটি। এছাড়া ইসলাম ধর্মের কিছু নীতিও বদলে দিয়ে চীনা ভার্সনের ইসলাম প্রতিষ্ঠার ভাবনা রয়েছে শি জিনপিং সরকারের। বিস্তারিত রিপোর্টে। চীনে মানুষের ধর্মবিশ্বাস নিয়ন্ত্রণে প্রস্তাবিত আইনের খসড়ার নাম দেওয়া হয়েছে প্রভিশনস অন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব ফরেন রিলিজিয়াস অ্যাক্টিভিটিস ইন দ্য পিপলস রিপাবলিক অব চায়না। গত নভেম্বরে চীনের আইন মন্ত্রণালয় এই খসড়ার অনুমোদন দেয়। ধারণা করা হচ্ছে চলতি বছর শিগগির তা কার্যকর করা হবে। এর মাধ্যমে স্থানীয় বাসিন্দা তো বটেই, চীনে বসবাসকারী বিদেশি নাগরিকদেরও ধর্ম নিয়ন্ত্রণ করা হবে। খসড়া আইনে সর্বমোট 40টি অনুচ্ছেদ করা হয়েছে। এসব অনুচ্ছেদকে ভাগ করা হয়েছে 5টি খণ্ডে। প্রথম খণ্ডে বলা হচ্ছে চীনে বসবাসরত দেশি ও বিদেশি নাগরিকদের ধর্মীয় কর্মকাণ্ড ও বিশ্বাস পালন করতে হবে চীনা আইন অনুযায়ী। তৃতীয় খণ্ডে বলা হচ্ছে বিদেশি ধর্মীয় উপাসনালয়গুলোকে অবশ্যই চীনকে বন্ধু রাষ্ট্র হিসেবে অবহিত এবং উৎসবের সময় কুশল বিনিময় করতে হবে। এই আইনের মাধ্যমে ইসলামকে চীনের সমাজতান্ত্রিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলতে নতুন আইনটি প্রয়োগ করা হবে। এর মাধ্যমে আগামী 5 বছরের মধ্যে ইসলাম ধর্মের চাইনিজ ভার্সন বাস্তবায়ন করার পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। সম্প্রতি চীনের 8 প্রদেশের ইসলামিক প্রতিনিধিদের সঙ্গে সরকারি কর্মকর্তাদের বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই পক্ষই ইসলামের নীতিকে চীনা রীতিনীতি অনুযায়ী পরিবর্ধনে সম্মত হয়েছে বলে সরকার দাবি করেছে। চীনের এই ধরনের সিদ্ধান্তের পেছনে বড় কারণ ইসলামিক দলগুলোর ওপর নিয়ন্ত্রণ নেওয়া। এছাড়া চীন কখনোই অধিক বিদেশি বৈশিষ্ট্য সম্বলিত ধর্ম প্রসার হতে দেবে না। ইসলাম ধর্মের হাত ধরে যে আরব সংস্কৃতির প্রসার ও আরব ঘরানার মসজিদ গড়ে উঠছে চীনে, সেটিকে নিয়ন্ত্রণ করাই চীনা প্রশাসনের মূল লক্ষ্য। এর মধ্য দিয়ে ধর্মীয় বিশ্বাসকেও নিয়ন্ত্রণ করতে চায় চীন। এর অংশ হিসেবে প্রযোজ্য ক্ষেত্রে ইসলামিক ধর্মগ্রন্থও সংস্কারের ভাবনা রয়েছে দেশটির। চীন সরকারের দাবি, গত কয়েক বছরে চীনে ইসলামী সন্ত্রাসবাদ বেড়ে গেছে। কট্টরপন্থী উইঘুর মুসলমানদের হামলায় গত কয়েক বছরে মারা গেছে কয়েকশো মানুষ। এ কারণেই উইঘুর ও অন্যান্য সম্প্রদায়ের মানুষকে আটক করে তাদের ধর্ম পরিবর্তনের জন্য বন্দি শিবির খোলা হয়েছে। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। আবারও বাংলাদেশ প্রসঙ্গ। চলতি জানুয়ারি মাসে বাংলাদেশে 1 থেকে 2টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তার মধ্যে একটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে, যাতে তাপমাত্রা নেমে যেতে পারে 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। রবিবার জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ বিষয়ে আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান বলেন, এই 2টি শৈত্যপ্রবাহই হবে 12 জানুয়ারির পর। 12 জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাবে, অর্থাৎ শীত ওইভাবে পড়বে না। এখন রাতে যে তাপমাত্রা আছে তা আরও বাড়বে, কনকনে শীত থাকবে না। কোনো কোনো জায়গায় মানুষ গরম অনুভব করবে। 12 তারিখের পর থেকে তাপমাত্রা কমা শুরু করবে। দ্বিতীয় সপ্তাহের পর থেকে যে কোনো সময় তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে। জানুয়ারির দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার খেলার সংবাদ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে এক সংবাদ বিবৃতির মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজের প্রাথমিক দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দলের সদস্য সংখ্যা 24 জন। সেখান থেকে প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে শেষবার যাচাই করে 17 জনে দল কমিয়ে আনা হতে পারে। তবে এই 24 সদস্যের স্কোয়াডে রাখা হয়নি বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। আগামী বিশ্বকাপের কথা চিন্তা করেই মাশরাফিকে রাখা হয়নি বলে জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। 24 সদস্যের প্রাথমিক স্কোয়াডে নতুন মুখ রয়েছে 6 জন। তারা হলেন ইয়াসির আলী রাব্বি, মোহাম্মদ শরীফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও শেখ মাহাদি হাসান। পেসার হিসেবে পুরনোদের মধ্যে রয়েছে তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেন। পাশাপাশি পেস বোলার এবং অলরাউন্ডার সাইফুদ্দিনকে রাখা হয়েছে স্কোয়াডে। এবার সংস্কৃতি সংবাদ। ভারতের দক্ষিণী সিনেমার আলোচিত অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভারিয়ার প্রাপ্তির মুকুটে এবার যুক্ত হচ্ছে নতুন পালক। কারণ তেলেগু ভাষার একটি গানে কণ্ঠ দিতে যাচ্ছেন এই অভিনেত্রী। এর সঙ্গীত পরিচালনা করবেন দক্ষিণের শ্রীচরণ পাকালা। এটি একটি একক গান, কোনো চলচ্চিত্রের জন্য এটি তৈরি করা হচ্ছে না। আর একটি গানের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন প্রিয়া। গুঞ্জন শোনা যাচ্ছে এই গানের জন্য প্রিয়া পারিশ্রমিক চেয়েছেন 1 কোটি রুপি। এটি সোশ্যাল মিডিয়া সহ দক্ষিণী শোবিজ অঙ্গনে এটি এখন অন্যতম আলোচনার বিষয়ে পরিণত হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। কাজের দিক থেকে প্রিয়ার হাতে রয়েছে তেলেগু ভাষার চেক চলচ্চিত্রের কাজ। এর মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখবেন তিনি। এতে নিতিনের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন প্রিয়া। এটি পরিচালনা করছেন চন্দ্রশেখর। চলচ্চিত্রে অভিষেক হওয়ার আগে প্রিয়া 3টি শর্ট ফিল্মে অভিনয় করেছিলেন। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও কাজ করেছেন তিনি। এবার একটি অন্যরকম সংবাদ। মানুষ এক বেলাও ঠিকমতো খেতে পারত না, এক কাপড়েই পার করে দিত বছর। সেই রাজ্যের মহারাজার গলায় ছিল 2930টি হীরা বসানো কণ্ঠহার, ছিল কমপক্ষে 5 জন স্ত্রী, আর হেরেমে সার্বক্ষণিক যৌনদাসী থাকত প্রায় 350 সুন্দরী তরুণী। সেই 1900 সালেই তার ছিল কমপক্ষে 20টি বিলাসবহুল গাড়ি। বিস্তারিত দেখুন রিপোর্টে। তৎকালীন ব্রিটিশ ভারতের পাতিয়ালার মতিবাগ রাজপ্রাসাদে 1891 সালে জন্ম ভূপিন্দর সিংয়ের। 1900 সালে মাত্র 9 বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন তিনি। সাবালক হওয়ার পর তাকে দেয়া হয় ব্রিটিশ শাসনের অধীনে পাতিয়ালা স্টেটের সম্পূর্ণ শাসনভার। পাতিয়ালার মহারাজা নামে পরিচিতি তিনি ছিলেন প্রথম শ্রেণীর ভারতীয় ক্রিকেটারও। সেই ভূপিন্দর সিংয়ের গাড়ির বিলাসিতার কথা আপনাকে অবাক করবেই। অগাধ সম্পত্তির মধ্যে ভূপিন্দর সিংয়ের গাড়িশালী ছিল 20টিরও বেশি রোলস রয়েস, ছিল মার্সিডিজ মেবক। সেটা নাকি তাকে উপহার দিয়েছিলেন স্বয়ং হিটলার। ইংল্যান্ডের রাজাকে নিমন্ত্রণ করেছিলেন বলে এই মহারাজা বানিয়েছিলেন 1400 বাসনের ডিনার সেট, যা ছিল সম্পূর্ণ রূপার। শুধু জড় পদার্থ নয়, ভূপিন্দর সিংয়ের তীব্র আসক্তি ছিল নারীর সঙ্গে। তার 5 জন বা কোথাও দাবি 10 জন স্ত্রীর সন্তান ছিল 88 জন, আর ছিল বিশাল হেরেম। সে অন্তঃপুরে তার যৌন দাসী থাকতেন অন্তত 332 জন। দিনের যে কোনো সময়ে জলে স্থলে অন্তরিক্ষে যতজনের সঙ্গে যেভাবে খুশি যৌনতায় মেতে উঠতেন মহারাজ ভূপিন্দর সিং। এক বইয়ে দাবি করা হয়েছে ভূপিন্দর সিংয়ের এমন এক মহল ছিল যেখানে প্রবেশ করতে পারতেন শুধু নগ্ন পুরুষ ও নারী। গ্রীষ্মকালীন বিনোদনে সেই প্রাসাদে ছিল সুইমিং পুল, তার চারপাশে বসে থাকতেন নগ্ন নারীরা। সাঁতারের মাঝে যৌনতায় মেতে উঠতেন মহারাজ। ভূপিন্দর সিংয়ের সব থেকে ভয়ঙ্কর অধ্যায় ছিল তান্ত্রিক যৌনতার। সেটা উপভোগ করার জন্য মহারাজাকে সাহায্য করতেন এক তান্ত্রিক, নাম তার প্রকাশনন্দ ঝা। জার্মানি দাসের এক বইয়ের বিবরণ থেকে জানা যায় দেবী মূর্তির সামনে ডাকা হতো 150 থেকে 400 জন মেয়েকে, বেশিরভাগই কুমারী। মহিষাবলীর পরে গভীর রাত পর্যন্ত পূজা করতেন বাকছাল পরিহিত প্রকাশতান্ত্রিক। পূজার পরে দেবী মূর্তির সামনে বিবস্ত্র হতে বলা হতো ওই মেয়েদের।
তারপর তান্ত্রিকের নির্দেশে কয়েকজন মদমত্ত যুবক এসে মেয়েদের দেহে সুরা ঢালত। এরপর পাতিয়ালার মহারাজা ঝাঁপিয়ে পড়তেন তাদের উপর। জীবনভর এই উচ্ছলতার মাসুল দিতে হয়েছিল মহারাজা ভূপেন্দর সিংকে। 1938 সালের 23শে মার্চ তিনি অসুস্থতায় প্রয়াত হন মাত্র 47 বছর বয়সে। পাতিয়ালার সিংহাসনে বসেন তার বড় ছেলে যাদবেন্দ্র সিং। তার আমলেই স্বাধীন ভারতবর্ষের অংশ হয় পাতিয়ালা স্টেট। রিফাত তাসনোভা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভোটের ফল পাল্টাতে টেলিফোনে জর্জিয়ার কর্মকর্তাকে চাপ দিয়ে খারাপ পরিণতির হুমকি ট্রাম্পের, তোলপাড় রাজনীতি। ক্ষমতা দখলে ট্রাম্পের অপচেষ্টার বিরুদ্ধে সাবেক 10 প্রতিরক্ষা মন্ত্রীর হুঁশিয়ারি, সামরিক বাহিনীকে ব্যবহার করলে পরিণাম হবে ভয়াবহ। যুক্তরাষ্ট্রে চলতি মাসেই করোনায় লক্ষাধিক প্রাণহানির শঙ্কা, টিকা নিচ্ছেন না বেশিরভাগ মানুষ, নিউ ইয়র্কে টিকা কার্যক্রমে ধীরগতি। করোনা ভ্যাকসিন রফতানি নিষিদ্ধ করল ভারত, বিপাকে বাংলাদেশ, দফায় দফায় বৈঠক, ভ্যাকসিন প্রাপ্তি বিলম্বিত হওয়ার শঙ্কা। এবং ইসলাম ধর্ম সংস্কার করে চীনা ইসলাম প্রতিষ্ঠার পরিকল্পনা শি জিনপিং সরকারের, ধর্মীয় বিশ্বাস নিয়ন্ত্রণে তৈরি নতুন আইন। দর্শক, প্রতিদিন বাংলা চ্যানেল রাতের সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় রাত 9টায় এবং বাংলাদেশ সময় সকাল 8টায়। এছাড়া বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় বেলা 12টায় এবং বাংলাদেশ সময় রাত 11টায়। নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলেও, অথবা লগ অন করুন বাংলা চ্যানেলের অফিসিয়াল ওয়েবসাইট www.banglaChannel24.com এ। দর্শক, করোনা ভাইরাস মহামারীর সময় সুরক্ষিত থাকতে 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস চালু রাখুন। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বাইরে গেলে অবশ্যই নিজের সুরক্ষায় মাস্ক ব্যবহার করুন। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সাথেই থাকুন।